পাকিস্তান বসবাস করছেন মেজর ডালিম। প্রকৃতপক্ষে হচ্ছেন পাকিস্তান প্রেমী, মানে 1971 সালে পাকিস্তান থেকে বাংলাদেশ স্বাধীন হোক এটা অনেকে চাইতো না, যারা তৎকালীন সময় রাজাকার হিসাবে চিহ্নিত বা তাদের সমমনা মেন্টালিটির মানুষগুলা ছিলেন। তো তাদের অনেকেই বাংলাদেশ স্বাধীন হবার পর বিভিন্ন কারণে তারা পাকিস্তানে আশ্রয় নিয়েছে। তারেক রহমান বা বেগম খালেদা জিয়া মেজর ডালিমকে ক্ষমা করবেন না, আমি এটা অ্যাডভান্সই বলে দিতে পারি। যে আপনি কিভাবে বলবেন ভাই যে কোথাও না কোথাও বিএনপির কাছে তো তিনি পছন্দের মানুষ ছিলেন এতদিন যাবৎ কোথাও না কোথাও, তো এখন কেন রাতারাতি মেজর ডালিম বিএনপি তার প্রতি উল্টায় যাবে বা ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় আসলেও মেজর ডালিম কিন্তু বাংলাদেশে যেতে পারবে না? কেন? খুবই সেন্সিটিভ দুইটা কথা তিনি বইলা বসছেন। গেল 50 বছর যাবৎ আওয়ামী লীগ কিন্তু দাবি করছিল টেকনিক্যালি, বাট এখন এটা প্রমাণিত সত্য হয়ে গেছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার পেছনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি জড়িত। আওয়ামী লীগ প্রতিদিন বলতো, বিষয়টাকে সবাই হাস্যরসে নিত, আমিও কখনো পার্সোনালি এটা বিশ্বাস করি নাই। কিন্তু মেজর ডালিম যখন গতকালকে আইসা বললেন যে জিয়া তাদেরই একজন ছিল, ইভেন বাংলাদেশ স্বাধীন হওয়ার পরপরই বঙ্গবন্ধুকে ক্ষমতা থেকে সরানো হবে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ক্ষমতায় আনা হবে, এই যে বক্তব্যটা তিনি দিয়ে বসছেন যে 25 বছরের একটা ম্যাটিকুলাস প্ল্যান নিয়েছিলেন। ইভেন একটা পার্টি ছিল, মেজর ডালিমের চোখে বঙ্গবন্ধু ভারতের দালাল ছিল, তাকে সরাতে হবে, বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বানাতে হলে শেখ মুজিবকে সরানোর বিকল্প নাই। তো এটা যে কোনো ওয়েতে হোক তারা সরিয়ে দিয়েছেন। তো এখানে এখন দেখেন জিয়ার উপরে, শহীদ প্রেসিডেন্ট জিয়ার উপরে যে দোষটা তিনি এই মুহূর্তে চাপাই দিচ্ছেন, এখন তার বক্তব্যের বাকি অংশ যদি সত্য হয় তাহলে এটাও সত্য। তার অনেক বক্তব্য নিয়ে কিন্তু ইতিমধ্যেই বিএনপি আপনার কোনো ধরনের মন্তব্য ওইভাবে করছে না। নাম্বার 2, আপনার তিনি আরেকটা দিচ্ছেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার ক্ষমতাকে কুক্ষিগত করে রাখতে, শব্দটা বুঝছেন তো, এটাও তো একটা ফেসিজম বা ফেসিবাদী, যারা ফেসিস্ট তারাই তো ক্ষমতাকে কুক্ষিগত করে রাখে। তার মানে তিনি শহীদ জিয়াকে অপরপক্ষে ফেসিস্ট বা ফেসিজম হিসাবেই কিন্তু দেখাইতে চাইছেন, যেখানে বিএনপি দাবি করছে যে ফেসিবাদের পতন ঘটিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তো মেজর ডালিম সরাসরি বলছেন জিয়া তার ক্ষমতাকে কুক্ষিগত করতে সেনা পরিষদের মানে আর্মিদের মধ্যে 4500 লোককে মেরে ফেলেছিলেন। তাহলে তার এই বক্তব্যে সেনাবাহিনী কি বিএনপির প্রতি আর পজিটিভ, বা জিয়া পরিবারের প্রতি এতদিন যে পজিটিভ মেন্টালিটি ছিল সেই মেন্টালিটিতে তারা কি আদৌ আর থাকবে? আরও গুরুত্বপূর্ণ, বেগম খালেদা জিয়া তিনি কিন্তু ছাড়েন নাই। তিনি বলছেন যে তার স্ত্রী নিম্মির ক্যান্সার ছিল, তাকে হাউস অ্যারেস্ট করে রাখা হয় 1996 থেকে। 1996-তে আওয়ামী লীগ ছিল, তো এমনকি আওয়ামী লীগ যাওয়ার পরেও খালেদা জিয়ার যুগেও নিম্মি আসলে বিপদে ছিল, পাসপোর্ট দেন নাই, ফলে ক্যান্সারেই মারা গিয়েছেন তার প্রিয়তমা স্ত্রী নিম্মি। এরপরে আরেকটা জিনিস তিনি বলছেন, যেটাতে শহীদের সংখ্যা 3 বা 30 লক্ষ, কিভাবে 3 লক্ষ থেকে 30 লক্ষ হয়ে গেছে সেটা নিয়ে তিনি একটা ব্যাখ্যা দিচ্ছেন। তার এই ব্যাখ্যাটা যদি সঠিক হয় তাহলে বিএনপি যে এত বছর, বা বিএনপির যারা বিএনপিতে অনেক পরিমাণ মুক্তিযোদ্ধারা আছেন কানেক্টেড, এমনকি অনেক বড় বড় মানুষ এখনো জীবিত আছেন, তো তারাও যে বলেন প্রতিনিয়ত 30 লক্ষ মানুষ শহীদ হয়েছে, তাহলে তারা কি মিথ্যা কথা বলে আসছেন? একজন মেজর ডালিমি সত্যি কথা বলছেন। আর মেজর ডালিম যদি সব সত্যি বলে থাকেন তাহলে তো এগুলোর অধিকাংশ তাই আওয়ামী লীগের তো ভাই বাদই দেন, আওয়ামী লীগ তো শেষ, এখন তো বিএনপির উপর এসে পড়তে হবে। ইভেন আমরা জানি 2 লক্ষ মা বোন পাকিস্তানের সেনাদের কর্তৃক ধর্ষণের শিকার হয়েছিল, এটা একটা আইডিয়াগত শব্দ, হয়তো এদিক সেদিক হতে পারে, কিন্তু তিনি বলছেন যে তিনি মাত্র 2 জনকে চিনেন। তাহলে বিএনপিও এত বছর যাবত যে বক্তব্যগুলো দিয়ে আসছে অন্তত স্বাধীনতার ইস্যুতে, তো সেইখানে তাদের এই বক্তব্যগুলো তখন একটা কাউন্টার পজিশনে পড়ে যায়। তো মেজর ডালিমের এই লাইভটা, আমি একটু আগে বলছি যে মেজর ডালিমের এই লাইভটা বেসিক্যালি ফায়দাজনক হচ্ছে জামাত ইসলামের জন্য। তিনি তার পুরো ঘটনার মধ্যে জামাত নিয়ে একটা শব্দ বলেন না। ইভেন তার যেই ভালোবাসার জায়গাটা সেটা কিন্তু পাকিস্তানের পক্ষে খুব শক্ত একটা অবস্থান ছিল তার পুরো ভিডিওর মধ্যে। তো সেখান থেকে আগামী দিনে বিএনপির রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার পথে সেনাবাহিনীর একটা সফট কর্নার বিএনপির প্রতি ছিল। এখন যখন এই শব্দগুলো তিনি এসে বললেন 4000, 4500 থেকে 4000-ই সম্ভবত শব্দটা বলছিলেন, যাই হোক, তো মানে মাইরা ফেলছেন জিয়াউর রহমান তার ক্ষমতায় থাকার জন্য কাকে? সেনাবাহিনীর সদস্যদের। তো সেনাবাহিনীরই তো এত বড় ক্ষতি, তাইলে আওয়ামী লীগও করে নাই, তিনি কিন্তু বলেন নাই। আপনি দেখেন
তারপরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি বাংলা জানতেন না, তিনি বাংলায় লিখতেও পারতেন না। তারপরে কোরআন শপথ করা, তিনি সেই শপথ থেকে সরে গেছেন। আপনি বোঝেন যে শব্দগুলোর যদি আমরা অর্থ বা ওজন ফিল করতে চাই, মেজর ডালিমের প্রত্যেকটা কালকের লাইফটা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করছে বিএনপিকে। ইভেন জিয়াউর রহমানের যেই ছবিটা সব জায়গায় থাকে, যে কোদাল গেঞ্জি, বলছিলেন যে এগুলা এক ধরনের মানে প্রদর্শন করা হচ্ছিল। আপনারা, আমার তো এগুলা কথা না, লাইভটা এখনো আছে এই ইয়ার পেজে, ওনার ইউটিউব চ্যানেলে, সাংবাদিক ইলিয়াসের। এই সকল তথ্যগুলো বিএনপির জন্য এই মুহূর্তে ভোটের মাঠে কি পরিমাণ যে ক্ষতি করছে, এটা শুধুমাত্র বিএনপি এখনো অনুধাবন করতে পারে। অনেক দিকে ক্ষতি হয়ে গেছে বিএনপির জন্য। তো কেউ কেউ বলছিলেন যে ওই যে ইনফোটিউবের সাংবাদিক শাহেদ বলছিলেন যে সাংবাদিক ইলিয়াস তিনি নাকি জামাতকে ক্ষমতায় আনতে চান। তো এটা কি আসলে ওই রকমই কোনো কিছু? মেজর ডালিমের এই ইস্যুটাতে বরঞ্চ গতকালকে মেজর ডালিম যেই কথাগুলো বলছেন, বঙ্গবন্ধু ভারতের দালাল, এই ছাড়া পুরা লাইভের মধ্যে আওয়ামী লীগের জন্য নেগেটিভ হয় আপনি কোনো কিছু এখানে খুঁজে পাবেন না। এখানে শেখ পরিবার কতটা আন্তরিক ছিল, নিম্মির সাথে তার পরিবার কতটা ভালো ব্যবহার করছিল, বঙ্গবন্ধু তিনি কিভাবে তার স্ত্রীকে নিজের মেয়ের মতন জড়াই ধরছিলেন, গাজীরে পায়ে ধরাইতে চাইছিলেন, এই জিনিসগুলো আপনি দেখেন। তার পুরো লাইভের মধ্যে ব্যক্তি ইস্যুতে বা অন্য ইস্যুতে আপনি বঙ্গবন্ধুর কোনো নেগেটিভিটি পাইছেন? বাস্তবতা ছিল না। পলিটিশিয়ান হিসেবে যাই হোক, মানুষ হিসেবে বঙ্গবন্ধুর তিনি এখানে পজিটিভলি কিন্তু ভাইব করছেন। তারপর শেখ রেহানা বা তাদের পরিবার, বঙ্গবন্ধুর স্ত্রী, সবার সম্পর্কেই। ইভেন শেখ কামাল নিয়ে যে কথিত কথাটা ছিল এত বছর আমরা পিনাকিদারে শুনছি, সাংবাদিক ইলিয়াসও বলছিলেন। তো এখন তিনি যখন আইসা এগুলা বইলা দিলেন, এটাতে কি হলো? ওয়ান কাইন্ড অফ আওয়ামী লীগের জন্য কিছুটা হলেও পজিটিভ হয়েছে, বাট পুরাটা লাইফ ক্ষতিগ্রস্ত করছে বিএনপিরে। আর যেহেতু সামনের নির্বাচন, কেউ কেউ এটাও বলার চেষ্টা করছেন যে ইচ্ছাকৃতভাবে এখন আনা হয়েছে কেন, নির্বাচনের আগে বিএনপির অবস্থানটা ক্লিয়ার করার জন্য, যে বিএনপি আসলে কি করছে। তবে আমার পার্সোনাল ধারণা, সাংবাদিক ইলিয়াস আওয়ামী লীগকেই কাউন্টার করার জন্য মেজর ডালিমরে তিনি নিয়ে আসছিলেন। এখানে অন্য পরিকল্পনা হয়তো নাও থাকতে পারে, কারণ যখন তিনি প্রশ্ন করেছিলেন মেজর ডালিম, তিনি কথা বলছিলেন একটা কথার সাথে আরেকটা রিলেটেড, সেখান থেকে তিনি অনেকগুলো শব্দ সামনে নিয়ে আসছেন। তো এই টোটাল ফায়দাটা এটা কিন্তু জামাতের জন্য যাচ্ছে। এটা হয়তো অনেকে বোঝার যারা বুঝবেন, যারা বোঝার না তারা বুঝবেন না। তো তার বক্তব্য নিয়ে অনেক বিতর্ক তর্ক তৈরি হয়ে গেছে ইতিমধ্যে। তিনি পুরো জাতিকে হিলাই রাখছেন। এতদিন যাবৎ এই মেজর ডালিমের একটাই পরিচয় ছিল যে তিনি বঙ্গবন্ধু এবং তার যে পরিবার, তাদেরকে হত্যার নেপথ্যের একজন প্রধান কারিগর। তার অবস্থান প্রকাশ না করার একটা প্রধান কারণ হতে পারে যে তিনি বাংলাদেশ সরকার কর্তৃক পৃথিবীর বিভিন্ন দেশের কাছে ওয়ান্টেড একজন পার্সন, পররাষ্ট্র নীতির মাধ্যমে বা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে, যার কারণে স্বভাবতই তার অবস্থান সম্পর্কে তিনিও ধোঁয়াশা রেখেছিলেন, প্রকাশ করেননি। কারণ যদি প্রকাশিত হয় তাহলে কূটনৈতিকভাবে সরকার হয়তো তাকে ফেরত চাইতে পারে। সালাম আলাইকুম, আমি নাইম, দক্ষিণ কোরিয়া থেকে। মেজর ডালিম ওরফে শরীফুল ইসলাম ডালিম গেল 72 ঘন্টা যাবৎ তার একটা লাইভ প্রচারিত হবার পরে পুরো বাংলাদেশ জুড়ে তাকে নিয়ে তোলপাড় চলছে। স্বভাবত কারণে প্রশ্ন আসে যে মেজর ডালিম আসলে কোথায় আছেন? তিনি তার 2 ঘন্টা লাইভে একবারের জন্য তিনি তার অবস্থানকে পরিষ্কার করেননি। আবার অপরদিকে সাংবাদিক ইলিয়াস, তিনিও মেজর ডালিম কোথায় থেকে তার সাথে লাইভে সংযুক্ত হয়েছেন এ নিয়ে কোনো রকম বক্তব্য দেননি। ইভেন মেজর ডালিমকে যেদিন লাইভে আনা হবে এর ঠিক একদিন আগে তিনি তার যে ফেসবুক অথবা ইউটিউবে যে একটা পোস্ট করেছিলেন, সেখানে বলা হয়েছিল নিরাপত্তাজনিত কারণে তার অবস্থান সম্পর্কে বা নামও প্রকাশ করা যাবে না, বা করেননি। কারণ মেজর ডালিম ওয়ান্টেড একজন মানুষ, বাংলাদেশ থেকে তিনি নির্বাসিত আছেন। এখন মেজর ডালিমের অবস্থান সর্বশেষ যেই জায়গা থেকে তথ্য পাওয়া যাচ্ছে যে বাংলাদেশ সরকার, না আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতে মেজর ডালিমের গতিবিধির উপর তাকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছিলেন, বাট ফাইনালি তার অবস্থানটা পাওয়া গিয়েছিল পাকিস্তানে। দীর্ঘ সময় যাবৎ পৃথিবীর বিভিন্ন দেশে তিনি রাষ্ট্রদূত আরও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। সকল দায়িত্ব পালনের শেষে সর্বশেষ আপনার 1996 সালে আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় আসে, তখন মেজর ডালিম সহ 15 আগস্টে যারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিরা আছেন তাদেরকে দেশে ফিরিয়ে আনার জন্য একটা উদ্যোগ নিয়েছিল বাংলাদেশ আওয়ামী লীগ সরকার।
ওই সময় এই উপলক্ষে একটা টাস্ক ফোর্স গঠন করা হয়েছিল, যাদের কাজ ছিল এই ঘটনার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরা কে কোথায় আছেন, তাদের বর্তমান অবস্থান কি, ইভেন তাদেরকে দেশে ফিরিয়ে আনার জন্য কূটনৈতিকভাবে পররাষ্ট্রনীতির মাধ্যমে তাদেরকে নিয়ে আসা। তখন যেহেতু মেজর ডালিম এই টিমের একজন প্রধান খেলোয়াড়, আমরা দীর্ঘদিন যাবত এটাই জানি, এমনকি এটাই বাস্তবতা। তো তিনার অবস্থান নিয়ে ওই সময় যে টাস্ক ফোর্স গঠন করা হয়েছিল, তখন বলা হয়েছিল সর্বশেষ তিনি কেনিয়ার রাজধানী নাইরোবিতে আছেন। আর সেখানে তিনি আপনার ওই আফ্রিকার বিভিন্ন দেশে ব্যবসা করতেন। এর পরবর্তী সময়ে তিনি আপনার পাকিস্তান চলে আসেন। পাকিস্তান সরকারের বিশেষ প্রটোকলে তাকে নিরাপত্তা দেওয়া হয়। বর্তমানেও তিনি পাকিস্তান আছেন বলেই ধারণা করা হয়। তবে মজার বিষয় হলো, সর্বশেষ নাকি জোট সরকারের আমলে মেজর ডালিম একবার দেশে এসেছিলেন। তবে তার অবস্থান নিয়ে সেখানে ধোঁয়াশা আছে যে তিনি কিভাবে এসেছেন, কিভাবে বের হয়ে গেছেন। যার কারণে এখন এই তথ্যগুলো সর্বশেষ আওয়ামী লীগ সরকার 2015-16 সালের দিকে তাদের সর্বশেষ যে ডাটাবেসের কথা, যে পাকিস্তান বসবাস করছেন মেজর ডালিম। তো গতকালকে যখন তার এই লাইভটা ভাইরাল হইলো, মানে গত 72 ঘন্টায়, তখন তার সম্পর্কে অনেক তথ্য সামনে আসা শুরু হলো যে তিনি প্রকৃতপক্ষে হচ্ছেন পাকিস্তান প্রেমী। মানে 1971 সালে পাকিস্তান থেকে বাংলাদেশ স্বাধীন হোক, এটা অনেকে চাইতো না, যারা তৎকালীন সময় রাজাকার হিসাবে চিহ্নিত বা তাদের সমমনা মেন্টালিটির মানুষগুলা ছিলেন। তো তাদের অনেকেই বাংলাদেশ স্বাধীন হবার পর বিভিন্ন কারণে তারা পাকিস্তানে আশ্রয় নিয়েছে। এখন আওয়ামী লীগের সমর্থক যারা আছেন, অথবা যারা সোশ্যাল মিডিয়াতে কথা বলেন, মানে কি বলা হয় যে আওয়ামী লীগের পক্ষে বিপক্ষে, তারপরে এরকম কিছু ক্যারেক্টার ছিলেন। মুফাজ্জিল ইসলাম, তার বক্তব্য হচ্ছে মেজর ডালিম তার মামাতো ভাই। ইভেন তিনি তার পাকিস্তান প্রীতি নিয়েও বেশ কিছু ভিডিও দিচ্ছেন। আওয়ামী লীগের নেতারা কি বলছেন ডাজন্ট ফ্যাক্ট। এর বাহিরে আরও বিভিন্ন ব্লগ থেকে মেজর ডালিমের অবস্থান নিয়ে, তার ইস্যু নিয়ে নানান ধরনের আলোচনা কিন্তু আপনারা ইতিমধ্যে দেখছেন। তো সর্বশেষ যতটুকু জানা যাচ্ছে যে তিনি আসলে পাকিস্তানে বসবাস করছেন, যার কারণে কেউ কেউ বলছেন যে ভারতের প্রতি অতিরিক্ত তার যে আগ্রাসী মেন্টালিটি, বা 1971 থেকে ভারতের যেই মানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে 1975 সালে হত্যা করা কোনো আলাদা কাণ্ড ছিল না। ইট ওয়াজ এ পার্ট অফ প্ল্যান। তারা যেটা মুক্তিযুদ্ধের সময় থেকে তাদের একটা প্ল্যান ছিল যে ভারতের অঙ্গরাজ্য থেকে বাংলাদেশকে মুক্ত করা। তো তারা মনে করছিল শেখ মুজিবুর রহমান তিনি ভারতের পারপাস সার্ভ করবেন। দ্যাটস ওয়াই তারা মানে একটা বিশাল টিম তৈরি করেছিলেন, 25 বছরের ম্যাটিকুলাস প্ল্যান। তো যাই হোক, এখানে নানান বক্তব্য আছে। তো সর্বশেষ অথেন্টিক যে আমরা যদি ধরি যে শতভাগ নিশ্চিত তিনি এই মুহূর্তে পাকিস্তানে আছেন, সেটা সম্পর্কে কোনো নিশ্চিত তথ্য নেই। তবে আওয়ামী লীগ সরকারের 2015 সাল এবং এর আগে যে টাস্ক ফোর্স গঠন করা হয়েছিল, সেই তথ্য বলছে তিনি পাকিস্তানে আছেন। ইভেন তিনি যখন লাইভে আসছিলেন, পিছনে গ্রিন স্ক্রিন ব্যবহার করা হচ্ছিল, তিনি তার অবস্থান নিয়ে নিজেও বলেন না যে তিনি কোথায় বসবাস করছেন। তারপরেও মনে হচ্ছে তিনি পাকিস্তানে আছেন। ভালো থাকবেন।